আমি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক নিয়মগুলোকে চ্যালেঞ্জ করছি, যে নিয়মকানুন নারীদের শরীর নিয়ন্ত্রণের চেষ্টা করে। যখন থেকে আমি নাচ শেখা শুরু করেছি তা আমার শরীরের স্বাধীনতা সম্পর্কে আমাকে আরো সচেতন করেছে। আমার শরীর শুধু আমার। আমি সত্যিই ভাগ্যবান, কারণ আমি সবসময় সঙ্গীতের ভেতর দিয়ে বেড়ে উঠেছি। সঙ্গীত আমার জীবন বাঁচিয়েছে। ছোটবেলায় আমাকে শেখানো হয়েছে যে বিয়ের সময় পর্যন্ত তুমি যদি কুমারী না থাকো তবে তোমার কোনো মূল্য নেই। এই একই কথা আমাকে ধর্ষণ করার সময় ধর্ষক বলেছিল। আমার মনে হয় ঠিক এই কারণে আমি বছরের পর বছর ধরে চুপ করেছিলাম। আমি কার্তিকা ইয়াহিয়া। আমি ইন্দোনেশিয়ার একজন শিল্পী ও সংস্কৃতি কর্মী, এবং আমি যৌন নিপীড়নের শিকার হওয়া একজন মানুষ। মাত্র 6 বছর বয়সে আমি প্রথম যৌন সহিংসতার শিকার হই। এই সহিংসতাটা করেছিল পরিবারেরই একজন, যাকে আমরা সবাই বিশ্বাস করতাম। 30 বছর বয়স পর্যন্ত আমি এই ঘটনার কথা কাউকে বলিনি। এই ঘটনার জন্য ধীরে ধীরে আমার নানা রকম মানসিক সমস্যা শুরু হয়, যে কারণে মাত্র 13-14 বছর বয়সেই আমি মদ্যপান, ড্রাগ নেওয়া এসব শুরু করি। আমি পুরোপুরি ভেঙে পড়ি। তারপর 2009 সালে আমি এই আসক্তি থেকে মুক্ত হই। সেই সময় আমি বুঝতে পারি আমি যে সঙ্গীত করছি আমাকে সুস্থ করার ক্ষেত্রে সে সঙ্গীত খুব কার্যকর ছিল। কেমন হয় যদি আমি এই সঙ্গীতের মাধ্যমে আমার অভিজ্ঞতা অন্য নারীদের কাছে জানাতে পারি, যাতে আমার সঙ্গীতের মাধ্যমে তাদের সাহায্য করা যায়। প্রথমত, মেয়ে হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন। এরকম একটা সমাজে টিকে থাকা খুব একটা সহজ নয়। একদম ছোটবেলা থেকেই আপনাকে সঠিকভাবে বসতে, দাঁড়াতে ও কথা বলতে শেখানো হবে। যখন ক্রমাগত আপনার গতিবিধি সীমিত করা হবে, আপনার শরীরও ধীরে ধীরে নিষেধগুলো মেনে নেওয়া শুরু করবে। এটা ঝেড়ে ফেলা আসলে কঠিন। নাচ তোমাকে সহজে সবকিছু বলতে সাহায্য করবে, এতে সময় কম লাগে। আমার নাম উজমা আশরাফ। আমি একজন কথাকার। কথা শব্দটি কাহানি নামেও পরিচিত। এর মানে গল্প বলা। এটি শাস্ত্রীয় নৃত্যের একটি ধরন, যেখানে আপনার শরীর, অভিব্যক্তি এবং নাচের মুদ্রার মাধ্যমে আপনার অভিজ্ঞতা দর্শকের সাথে শেয়ার করতে পারবেন। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই নাচ খুবই ফেমিনিন বা মেয়েলি। বেশিরভাগ নারীর কথা শোনাই হয় না। অনেক নারীর কথা বলার মতো কোনো অধিকারও নেই। এমনকি কথা বলার জন্য নারীদের কোনো প্ল্যাটফর্ম বা কোনো সুযোগ কিছুই নেই। এই নারীরা ভেতরে ভেতরে চিৎকার করে, কিন্তু তাদের কোনো কথা শোনা হয় না। কাজেই আমাদের যাদের কথা বলার সুযোগ আছে তাদের কথা বলা উচিত। আমি মনে করি এটা খুব সহজ।
আমার নাম ইয়ান্তে ইসমাইল। আমি মালয়েশিয়ার একজন নারীবাদী শিল্পী। আমি নারীদের নগ্ন ছবি আঁকি যেন নারীর শরীর নিয়ে পুরুষতান্ত্রিক সংজ্ঞার যে ন্যারেটিভ তা মুছে দিতে পারি। এই ন্যারেটিভ নারীর শরীরকে কখনো লৈঙ্গিক, কখনো অশ্লীল, কখনো নোংরা বা লজ্জাজনক বানায়, আবার কখনো তাতে কুমারিত্বের শর্ত আরোপ করে। আমি নারীদের প্রতি পুরুষের নোংরা দৃষ্টিকে সামনে আনছি এবং একজন নারীর কাছে পুরুষের সেই দৃষ্টি কেমন লাগে তা নারীবাদী দৃষ্টিকোণ থেকে তুলে ধরছি। সৌন্দর্য কী সেই ধারণাটি আমি মূলত চ্যালেঞ্জ করার চেষ্টা করছি। শরীর দিয়ে যেন নারীদের দেখা না হয়, আমি এর জন্য কাজ করছি। শিল্প আপনাকে একটি বিকল্প বাস্তবতা কল্পনা করতে সাহায্য করে। একটি মেয়ের সাথে যদি মর্মান্তিক কিছু ঘটে, আমাদের সমাজে প্রায়ই এর জন্য মেয়েটিকেই দায়ী করা হয়। বলা হয় সে নিশ্চয়ই উত্তেজক পোশাক পরেছিল, কিন্তু যার এমন পাশবিক উদ্দেশ্য ছিল যে এমন নৃশংসভাবে সে মেয়েটিকে নিপীড়ন করেছে, সেই ব্যক্তিটির দিকে আঙুল তোলা হয় না। অনেক আগে থেকেই এমনই হয়ে আসছে। আমি ছোটবেলা থেকেই এসব দেখছি। সময়ের সাথে সাথে এটি আমাদের ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে। আমরা অনেক কিছু গোপন করতে শুরু করি। আমরা ভীত হয়ে পড়ি। যদি কখনো নিপীড়নের শিকার হই, আমরা তা প্রকাশ করতে ভয় পাই। আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে। সবাইকে আমাদের কথা শুনতে হবে। শিক্ষা ছিল এসব থেকে আমার পালানোর পথ। আমি অতটা ভালো ছাত্রী ছিলাম না, কিন্তু শিক্ষা আমাকে বাড়ি থেকে পালিয়ে থাকার সুযোগ করে দিয়েছে। প্রায়ই আমি অজুহাত দিতাম যে আমি কম্পিউটার ক্লাস করতে যাচ্ছি, কিন্তু আমি আসলে চিত্রকরে যেতাম, নাহিদ আপার নাচের ক্লাস করতাম। ধীরে ধীরে আমার এই যাত্রা এগিয়ে যেতে থাকলো। যখনই আমি সমাজ, আমার পরিবার বা অন্য কোথাও থেকে চাপ অনুভব করতাম, আমি নাচের মধ্য দিয়েই সেই চাপ থেকে মুক্ত হতাম। নাচ আমাকে সেই স্বাধীনতা দিয়েছে। ক্যারিয়ারের শুরুতে আমি ডার্ক মিউজিক লিখতাম। গানের কথা লেখার ব্যাপারে আমি খুব চাপা স্বভাবের ছিলাম। আমি চাইতাম আমি যা লিখছি তা যেন মানুষ ভালোভাবে না বুঝে। 2012 সালে প্রথমবার অন্যান্য সার্ভাইভারদের সাথে আমার দেখা হয়। আমার মনে হয় ওটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপর থেকে আমি একজন ভিকটিম হয়ে বেঁচে না থেকে সার্ভাইভার হয়ে বেঁচে থাকা শুরু করি। আমি একজন সার্ভাইভার হিসেবে আত্মপ্রকাশ করি। আর তখন মনে হয়েছিল আমি এসব নিয়ে আর রাগঢাক করতে পারি না, যে কারণে আমার লিরিকগুলোকে আরও বেশি ধারালো করে তুলি। আমার মনে হয় আমার অনেক পরিবর্তন হয়েছে, আর আমি সেই কারণে খুবই গর্বিত। সেই সময় আমি চুবহকু অটোরিটাসকু বা আমার শরীর আমার কর্তৃত্ব গানটি লিখি। মিউজিক ভিডিওটি ছিল খুবই শক্তিশালী, কারণ আমরা 39 জন মহিলাকে তাদের নিজের শরীর সম্পর্কে বিবৃতি দিতে বলেছিলাম। আপনি যদি বিশ্বের যে কোনো জায়গার নারী হন, নিজের শরীরের উপর মালিকানা প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সংগ্রাম করতে হবে, কারণ নারীর শরীরকে সবসময় একটা বস্তু বলে ধরা হয়। আমি সবসময় বিশ্বাস করি সঙ্গীতের শক্তি অপরিসীম। আমি যে পরিবারে বড় হয়েছি সেখানকার নারীরা ছিল স্বাধীন চেতা। যদিও একজন মালয় হিসাবে ইসলাম ধর্মে জন্ম নেওয়ায় আমার চারপাশের পরিবেশ আসলে ছিল পিতৃতান্ত্রিক।
এই পৃথিবীতে আমি যখন একজন মানুষ হিসেবে বড় হতে শুরু করি এবং যখন দেখি আমার জায়গা আসলে যা হওয়ার কথা ছিল তা নয়, আমি লড়াই করার চেষ্টা শুরু করি। বড় হওয়ার সময়ে আমার সবসময় মনে হতো আমার যদি এমন একজন বড় বোন থাকতো যে আমাকে বলতো আমি আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এখন সবসময় নিজেকে বলি যে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে একজন কিশোরীর জন্য আমি সেই বড় বোন হতে চাই। চিত্রাঙ্কনের একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে যেসব নারী চিকন ও ফর্সা নয় তারা আপাত দৃষ্টিতে শারীরিকভাবে অক্ষম। আমি তরুণীদের বলি যে তোমরা পপুলার কালচারে যা দেখছো সেটাই একমাত্র আদর্শ নয়, যে নারীদের দেখতে এমন হতে হবে। সালে আমি রুয়াং সেলাতান নামে একটি কমিউনিটি স্পেস তৈরি করেছি, যেটি ইন্দোনেশিয়ায় রক্ষণশীলতার উত্থান ও সংকুচিত হতে থাকা ন্যারেটিভের বিরুদ্ধে একটি পাল্টা জবাব। সংখ্যালঘু গোষ্ঠীর জন্য এটি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, হোক সে নারী কিংবা এলজিবিটিকিউ গোষ্ঠী অথবা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সমর্থক। কারোরই নিজের মত প্রকাশের জন্য জায়গা নেই। এই মুহূর্তে আমাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে, যেমন অভিনয় ও নাচের ক্লাস। আমার মনে হয় সঙ্গীতকে আমার অ্যাক্টিভিজমের মাধ্যম করায় বেশ সুবিধা হয়েছে, কারণ আপনি যা করতে পছন্দ করেন আপনার অ্যাক্টিভিজমকে তার সাথে সন্নিবেশ করা উচিত। আপনি যদি একজন শিক্ষক হন তবে আপনার অ্যাক্টিভিজম শ্রেণীকক্ষে ছড়িয়ে দিন, আপনার নেতৃত্বাধীন কোম্পানিতে ছড়িয়ে দিন। তাই আমাদের যা পরিবর্তন করতে হবে তা হলো সমাজ। সমাজকে নিরাপদ করতে হবে যাতে সবাই এখানে কথা বলতে পারে। Yakin tanyaku sebab kamu tak biasa pakai sepatu berhati. Senin malam kau pulang berbincang-bincang sama aku. যখনই আমি নাচি এর স্বাধীনতা শরীর সম্পর্কে আমাকে সচেতন করে। আমি এখন এটি নিজের মধ্যে ধারণ করি। নিজের শরীরের সাথে সম্পর্ক তৈরি করা আমাদের সমাজে খুব কঠিন। এটি অর্জন করতে অনেক সময় লাগে, আমারও অনেক সময় লেগেছে। মেয়েরা যারা নাচে নতুন, তাদেরও সময় লাগবে। আগে ভয় দূর করতে হবে, শরীরটাকে ব্যবহার করতে হবে, এর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে এবং তা ধারণ করতে হবে। আমি চাই না আমি যেমন বন্দী ছিলাম অন্য মেয়েরাও আমার মতো তেমন বাক্সবন্দী থাকুক। তাদের এই বাক্স থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদের উচিত শরীরের মাধ্যমে নিজেদের প্রকাশ করা। তাদের নিজেদের শরীর উপভোগ করা উচিত। তাদের উচিত শরীরকে ধারণ করা যেভাবে আমি আমার শরীর ধারণ করি। আমি কথকের কাছ থেকে যা পেয়েছি তা তাদেরও পাওয়া উচিত। মেয়েদের স্বাধীনতার স্বাদ উপভোগ করা উচিত। আমি শরণার্থীদের অধিকার নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করি। পৃথিবীর এই অঞ্চলে মানবাধিকার নিয়ে কাজ করা খুব ঝুঁকিপূর্ণ। এখানে যেসব শিল্পী মানুষের পক্ষ নেয় এবং তাদের শিল্পের মাধ্যমে একটা শক্ত অবস্থান তৈরি করে মানবাধিকারের পক্ষে কথা বলতে, তারা আসলে নিজেদেরকে ঝুঁকির মধ্যে ফেলে। আমার কথাই ধরি, নারীদের নগ্ন ছবি আঁকার জন্য আমাকে ঝুঁকি নিতে হচ্ছে, কারণ এখানে নগ্ন দেহের প্রকাশের বিরুদ্ধে আইন রয়েছে। এটাকে এখানে পর্নোগ্রাফিক হিসেবে দেখা হয়। আমি আর সব মানুষের মতো সাহসী নই। এবং আমার কাছে এটাও গুরুত্বপূর্ণ যে মানুষ জানুক পরিবর্তনের জন্য আপনাকে কোনো বড় পদক্ষেপ নিতে হবে না।
আপনি আপনার নিজের জীবনের ক্ষেত্রগুলির মধ্যে এই প্রেরণা খুঁজে পেতে পারেন। ছোট ছোট পদক্ষেপ নিতে পারেন, কিন্তু নিজের অবস্থান তৈরি করুন। শুধু শুধু বসে থেকে সব কিছু মেনে নেওয়া উচিত নয়।